লেখিকা সুপ্রিয়া ঘোষের ননদিনী। রান্নাঘরের ভ্যাপসা গরমে শিউলি যখন ডালটা সাদলাচ্ছিল, তখনই সদর দরজার কড়া নাড়ার শব্দ হলো। ঘড়িতে তখন বেলা 11টা, মানে বড় ননদ মীনাক্ষী এলো। মীনাক্ষীর বিয়ে হয়েছে পাশের পাড়াতেই, কিন্তু তার দিনের 12 ঘন্টা কাটে এই বাপের বাড়িতেই। ঘরে ঢুকে মীনাক্ষীর চড়া গলা সারা বাড়িতে আছাড় খেলো। বলি, বাড়িতে কি কেউ নাই নাকি গা? সদর দরজায় কড়া নেড়ে নেড়ে হাত ব্যথা হয়ে গেল। আর শিউলি ঘুমাচ্ছে নিশ্চয়ই। বলি, দোরগোড়ায় লোক এসেছে, তার কোনো হুঁশ আছে? শিউলি তটস্থ হয়ে আঁচলটা কোমরে জড়িয়ে রান্নাঘর থেকে উকি দিল। না দিদি, আমি এই তো রান্না করছি, ডালটা নামাচ্ছিলাম। মীনাক্ষী রান্নাঘরে চৌকাঠে এসে দাঁড়িয়ে হাতের চটের ব্যাগটা সজোরে মেঝেতে আছাড় মারল। রান্না করছেন নাকি রাজভোগ বানাচ্ছেন? সেই কখন থেকে মা ওপরের ঘরে গলার শিরা ফুলিয়ে ডাকছে। বলি, কানে কি তালা লেগেছে, নাকি বাপের বাড়িতেও এমনি মহারানীর মতো কানে তুলো দিয়ে বসে থাকতে? বাড়ির বউ হয়ে এসেছো, আদব কায়দা কি কিছুই শেখনি? শিউলি মাথা নিচু করে বলল, দিদি, ডালটা নামিয়েই যেতাম। যাবে তো বটেই, মেম সাহেব বলে কথা, কাজ করতে গেলেই তো ওনার গায়ে জ্বর আসে। মীনাক্ষী গজগজ করতে করতে তনুশ্রীর ঘরের দিকে গেল। তনুশ্রী এ বাড়ির ছোট মেয়ে, বর বাইরে চাকরি করে বলে সে 4 বছরের ছেলে তিতুনকে নিয়ে এখানেই পাকাপাকি আস্তানা গেড়েছে। শিউলি ওপরের ঘরে যেতেই দেখল শাশুড়ি সুহাসিনী দেবী খাটের ওপর জাকিয়ে বসে আছেন। পাশে তনুশ্রী তার ছেলেকে বিস্কুট খাওয়াচ্ছে। শিউলি ঘরে ঢুকতেই সুহাসিনী দেবী মুখটা এমন কুঁচকালেন যেন কোনো তিতকুটে জিনিস তার জিভে পড়েছে। কি হলো মা, ডাকছিলেন? শিউলি মৃদু স্বরে জিজ্ঞেস করলো। সুহাসিনী দেবী হাতের তালপাখাটা দরাম করে খাটের ওপর ফেলে বললেন, ডাকবো না? এই যে কাল তোমার ভাই এসে 4টে আম আর আতসের সন্দেশ দিয়ে গেল, ওই আমগুলো কি আমাদের খাওয়া যাবে মনে করো? একে তো আমের গায়ে কালশিটে পড়া, তার উপর যা টক। মীনাক্ষী কাল রাতে একটা মুখে দিয়ে ফেলেই দিল। বলি, তোমার বাবা কি বাজার করতেও জানেন না, নাকি মেয়ের শ্বশুর বাড়ি বলে আপদ বিদায় করার মতো যা খুশি পাঠিয়ে দিলেন? পাড়ায় মুখ দেখানো দায় আমাদের। আমরা যখন শ্বশুর বাড়ি জিনিসপত্র পাঠাই, তখন দেখেছো তো, ছাঁচি পান থেকে শুরু করে হরেক রকমের ফল সব বাছাই করা। আর তোমার বাপের বাড়ি যা স্ত্রী, ওই পচা আমগুলো দেখে তিতুনও বলছে, মা, এগুলো কি নর্দমা থেকে কুড়িয়ে এনেছে? তনুশ্রী সুযোগ পেয়ে অমনি ফোড়ন কাটলো। তার বলতে, মা, একমাত্র বউ হয়ে এ বাড়িতে পা রেখেছে, ভেবেছিলাম বাপের বাড়ি থেকে রাজকীয় কিছু আসবে, অথচ যা এলো তাতে তো পাড়ার ভিখারিকেও দেওয়া যায় না। আর এই যে গয়নাগুলো পরে ঘুরে বেড়াও, এগুলো কি সত্যিই সোনা? আমার তো দেখে মনে হচ্ছে ইমিটেশনের ওপর পালিশ দেওয়া। আমাদের 2 বোনের বিয়ের সময় বাবা যা গয়না দিয়েছিল সেটা জানো তো? আর তোমাকে তোমার বাবা যা দিয়েছে তাতে তো একটা বিড়ালের গলার ঘন্টিও হবে না ঠিক মতো। মানুষের মান সম্মান বলে কিছু তো থাকতে হয়। শিউলি চোখে জল চেপে বলল, দিদি, বাবা তো সাধ্যমতো দিয়েছেন। আসলে এই সময় বাজারে ভালো ফল। সাধ্যের কথার মুখে এনো না বাবু। সুহাসিনী দেবী এবার গলা চড়ালেন। এ বাড়ির বউ হয়ে এসেছো, অথচ গয়না নেই, বাপের বাড়ির স্ত্রী নেই। আমাদের মুখ পুড়ল তোমার জন্য। ওই 4টে পিতলের চুড়ি আর সস্তার শাড়ি নিয়ে এসেছো, পাড়ায় তো লোকে হাসাহাসি করছে। ঠিক সেই সময় তনুশ্রীর ছেলে তিতুন লাফাতে লাফাতে শিউলির ঘরের ড্রেসিং টেবিলের কাছে চলে গেল। শিউলির বিয়ের উপহার পাওয়া একটা সুন্দর কাচের শৌখিন ফুলদানি ছিল টেবিলের ওপর। তিতুন সেটাকে টেনে সজোরে মেঝেতে আছাড় মারল। ঝনঝন করে ভেঙে চুরমার হয়ে গেল ফুলদানিটা। শিউলি আর্তনাদ করে উঠল, তিতুন, কি করলি এটা সোনা? ওটা আমার মা নিজের হাতে কিনে দিয়েছিল বাবু। ব্যাস, এই বলাটুকুই ছিল কাল। তনুশ্রী খাট থেকে লাফিয়ে নেমে এলো। কি বললে? আমার ছেলেকে বকছো তুমি? একটা সাধারণ কাচের খেলনার জন্য আমার ছেলের গায়ে হাত তুলবে নাকি? কত দামের? 10 টাকা, 20 টাকা? ওই দামি জিনিস তুমি তোমার বাপের বাড়িতে রেখেই আসতে পারতে। আমার বাড়িতে আমার ছেলে যা খুশি ভাঙবে, তুমি কে বলার? মা, দেখো তোমার বৌমার কত তেজ, আমার ছেলেকে জোর গলায় বলছে। সুহাসিনী দেবী এবার অরচণ্ডী মূর্তিতে উঠে দাঁড়ালেন। কি হলো শিউলি? দিনকে দিন তোমার মেজাজ তো আকাশচুম্বী হচ্ছে। আমার নাতি এই বাড়ির রক্ত, ও আয়না ভাঙলে ভাঙবে, আলমারি ভাঙলে ভাঙবে। তুমি 1 পয়সা তো আনোনি এ বাড়িতে, উল্টে আমার নাতির ওপর চোটপাট করছো। যাও, এক্ষুনি গিয়ে রান্নাঘরে বাসনগুলো মেজে এসো। আজ মীনাক্ষী এবেলা এখানেই খাবে, আর মাছটা যেন ঠিক মতো ভাজা হয়। কালকের মতো আতপোড়া হলে কপালে দুঃখ আছে তোমার। শিউলি রান্নাঘরের দিকে যেতে যেতে আড়াল থেকে শুনল মীনাক্ষী আর তনুশ্রী হাসাহাসি করছে।
বিকেলে অনিমেষ অফিস থেকে ফিরল। সে ঘরে ঢুকতে সুহাসিনী দেবী নালিশের ঝুলি নিয়ে বসে পড়লেন। জানিস অনি, আজ তোর বউ তিতুনকে মারতে গিয়েছিল। বলেছে আমরা নাকি ভিখারি, ওর বাবা নাকি আমাদের অনেক টাকা দিচ্ছে বলে আমরা খাচ্ছি। আমি এই বয়সে আর এসব সহ্য করতে পারছি না বাবা। তুই যদি পারিস তো আমায় বিষ এনে দে, আমি খেয়ে মরি। অনিমেষ ক্লান্ত গলায় বলল, মা, শিউলি কি সত্যি এমন বলেছে? সুহাসিনী দেবী আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, বিশ্বাস না হলে তোর বোনেদের জিজ্ঞেস কর, ওরা তো নিজের চোখে দেখেছে। শিউলি আজকাল আমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না, বলছে আমি নাকি নোংরা হাতে বাসন ধরি। তুই কিছু বলবি না ওকে? মা বাড়ি ছেড়ে চলে যাক, সেটাই কি চাস? অনিমেষ ঘরে ঢুকলো। শিউলি তখন ঘরের কোণে দাঁড়িয়ে কাঁদছিল। অনিমেষ কোনো কথা না শুনেই সরাসরি বলল, শিউলি, তোমার কি বিবেক বলে কিছু নেই? মাকে কেন অপমান করো? বোনরা এখানে কদিন আসে, তাদের সাথে কেন ঝগড়া করো? জানো তো মা কতটা জেদি? কেন কথা বাড়াতে যাও? আমি সারাদিন অফিসে খেটে আসি, এসে এসব অশান্তি কি ভালো লাগে? শিউলি স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। আমি কাউকে কিছু বলিনি অনি। তিতুন আমার ফুলদানিটা ভেঙে দিল, তাই শুধু একটু বারণ করেছিলাম। থাক, আর মিথ্যে বলতে হবে না। অনিমেষ বিরক্ত হয়ে বলল, মা তো আর আকাশ থেকে কথা বলছে না। দিদি আর তনু দুজনেই এক কথা বলছে। তোমার যদি এ বাড়িতে মানিয়ে নিতে কষ্ট হয়, তবে বাপের বাড়ি গিয়ে থাকো গে কদিন, কিন্তু ঘরে অশান্তি করো না। মা পেনশন পায়, সেই টাকা দিয়ে তিতুনকে কত কিছু কিনে দেয়, আর তুমি কিনা বাচ্চাটাকে বকাবকি করছো। শিউলি বুঝলো এ বাড়িতে তার কোনো কথা কেউ শুনবে না। যে স্বামী তার ভরসা হওয়ার কথা, সেও মায়ের আর বোনেদের সাজানো ডাহা মিথ্যে গল্পের জালে বন্দি। রাতের বেলা শিউলি যখন খেতে বসলো, দেখলো বাটিতে শুধু একটু ডাল আর আলু ভাতে পড়ে আছে। মাছের বড় মুড়োটা মীনাক্ষীর পাতে, আর পেটির অংশটা তনুশ্রীর ছেলের প্লেটে। তনুশ্রী মুচকি হেসে বলল, বৌদি, রাতে তো আবার শরীর খারাপের বাহানা করবে, তাই বেশি তেল ঝাল খেও না। এই ডাল দিয়ে ভাতটুকু গিলে নাও, শরীর ঠান্ডা থাকবে, মেজাজটাও একটু শান্ত হবে। শিউলি শুধু চোখের জল দিয়ে ভাতটা মাখলো। এই নরককুণ্ডে তার জীবন মাত্র শুরু হয়েছে, সেটা সে তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিল। দুপুরবেলার তপ্ত রোদ রান্নাঘরে জানলা দিয়ে এসে শিউলির ঘর্মাক্ত মুখে পড়ছে। আজ সুহাসিনী দেবীর একাদশী। বাড়ির নিয়ম অনুযায়ী বিধবা শাশুড়ির ব্রতের দিনে অন্দরমহলে এক এলাহি কাণ্ড ঘটে। তার জন্য আজকে সব ধুয়ে মুছে রান্না করতে হবে। এদিকে মীনাক্ষী আর তনুশ্রী সকাল থেকে ফর্দ ধরিয়েছে। ঘিয়ে ভাজা ফুলকো লুচি, ছোলার ডাল, বাসন্তী পোলাও আর পনিরের ডালনা। শিউলি এক হাতে সব সামলাচ্ছে, আর পাশের ঘরে বসে দুই ননদ মিলে চলছে শিউলির বাপের বাড়ি শ্রাদ্ধ। মীনাক্ষী একটা তসরের শাড়ি আলমারি থেকে বের করে ঝাড়তে ঝাড়তে বলল, ও মা, দেখলে শিউলির বাপের বাড়ির কাণ্ডখানা? পুজো এই শাড়িটা পাঠিয়েছে ওর মা। হাতে ধরলে মনে হয় যেন খড়খড়ে চট। এটা পরে কি কোনো ভদ্রবাড়ির নিমন্ত্রণে যাওয়া যায়? পাড়ার লোকে দেখলে হাসাহাসি করবে। তনুশ্রী টিপ্পনি কেটে যোগ করলো, হাসবে না তো কি দিদি, বাবা তো আর দেখে শুনে বিয়ে দেয়নি, যেন আপদ বিদায় করেছে। ওনারা তো আবার নিজেদের খুব অভিজাত ভাবেন, অথচ মেয়ের শ্বশুর বাড়িতে এক সেট ভালো জামা কাপড় পাঠানোর মুরদ নেই। আসলে বৌদি তো এ বাড়িতে এসে রাজরানী হতে চায়, কিন্তু জানে না যে রাজকীয়তা রক্তে থাকে। শিউলি সাধারণত এসব কথা শুনলে ডালের কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে চোখের জল আড়ালে মুছে নেয়, কিন্তু আজ কেন জানি তার ভেতরে এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠল। সে শান্ত হাতে খুন্তিটা নামিয়ে রাখলো, আঁচলটা কোমরে শক্ত করে জড়িয়ে ধীর পায়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। শিউলির এই শান্ত মূর্তি দেখে মীনাক্ষী আর তনুশ্রী একটু থমকে গেল। শিউলি সোজা তনুশ্রী চোখের দিকে তাকিয়ে এক চিলতে শীতল হাসি হাসলো। খুব তো বাপের বাড়ির আভিজাত্য নিয়ে চর্চা হচ্ছে দিদি, তা বাপের বাড়ির স্ত্রী নিয়ে যখন কথা উঠলোই, তখন ভাবলাম একটু এই ঘরের অন্তরের স্ত্রী নিয়েও আলোচনা করি, নাকি লজ্জা পাবে? মীনাক্ষী তেড়ে এলো, কি বললি? তোর আস্পর্ধা তো দিন দিন বেড়েই যাচ্ছে, বড়দের মুখে মুখে তর্ক করিস। সুহাসিনী দেবী পাশের ঘর থেকে লাঠি ঠুকতে ঠুকতে এলেন। কি হয়েছে রে বৌমা, আবার কি কুডাক পারছে? শিউলি বিন্দু মাত্র বিচলিত না হয়ে ডাইনিং টেবিলের ওপর একটা নীল রঙের ডায়েরি আর নিজের স্মার্টফোনটা রাখলো। মা, আমি এ বাড়িতে আসার পর থেকে আপনারা আমাকে কেবল রান্নাঘর আর স্টোররুমের চাবি দিয়ে চিনিয়েছেন, কিন্তু আপনারা ভুলে গেছেন বিয়ের আগে আমি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছিলাম। গত 1 বছর ধরে এই সংসারের আয় ব্যয়ের যে গোলমাল আমি লক্ষ্য করছি, তার পাই পাই হিসেব এই ডায়েরিতে আছে। তনুশ্রী ফ্যাকাশে মুখে বলল, কিসের হিসেব? তুই আবার কিসের গোয়েন্দাগিরি করছিস? গোয়েন্দাগিরি নয় ঠাকুরজি, একে বলে চুরির পর্দা ফাঁস। শিউলি ডায়েরিটা খুলে সুহাসিনী দেবীর সামনে ধরল। মা, আপনি তো জানেন আপনার জমানো পেনশনের টাকা থেকে প্রতি মাসে 5,000 টাকা ঠাকুরের সেবার জন্য খরচ হয়, কিন্তু
কিন্তু মজার বিষয় হলো গত 3 মাসে সেই টাকা ঠাকুরের চরণে যায়নি, গিয়েছে তনুশ্রীর অনলাইন শপিংয়ের বিল মেটাতে। এই দেখুন মা, ট্রানজ্যাকশন হিস্ট্রি। আপনার ফোন থেকে ওটিপি নিয়ে আপনার নিজের মেয়ে আপনার জমানো অন্য সংস্থান থেকে টাকা সরাচ্ছে। সুহাসিনী দেবী স্তম্ভিত হয়ে নিজের আদরের ছোট মেয়ের দিকে তাকালেন। তনুশ্রী তখন ঘামছে। শিউলি এবার মীনাক্ষীর দিকে ফিরল। আর বর্দি, তুমি যে আমার গয়নাগুলোকে তামা আর সিটি গোল্ড বলে হাসাহাসি করছিলে, শোনো, এই চুড়িগুলো আমার ঠাকুমার আমলের খাঁটি সোনা। আমার বাবা অভাবের দিনেও এগুলো হাতছাড়া করেনি। কিন্তু তোমার গলার ওই যে নতুন হারটা, ওটা গড়ার জন্য তোমার বর অফিস থেকে লোন নিয়েছে বলে যে মিথ্যেটা তোমরা মাকে বুঝিয়েছো, সেটা আসলে লোন নয়। তনুশ্রী আর তুমি মিলে মায়ের আলমারি থেকে আমার বিয়ের সময় পাওয়া উপহারের গয়নাগুলো সরিয়ে সেটা দিয়েই হার গড়িয়েছো। আমি সব জানি। ঠিক সেই মুহূর্তেই অফিসের ব্যাগে কাঁধে নিয়ে অনিমেষ ঘরে ঢুকলো। ঘরে থমথমে পরিবেশ দেখে সে অবাক। সুহাসিনী দেবী কাঁদতে কাঁদতে শুরু করলেন, অনি, তনু নাকি আমার এটিএম থেকে টাকা চুরি করেছে। তনু কেন আমার টাকা লুকোবে? বৌমা কি সব বলছে রে? অনিমেষ কিছু বলার আগে শিউলি ডায়েরিটা তার হাতে এক প্রকার ছুড়ে দিল। অনি, আজ পর্যন্ত তোমার মা আর বোনেদের সাজানো গল্পের ওপর ভিত্তি করে তুমি আমাকে অপমান করেছো। কোনোদিন জানতে চাওনি আমি কেমন আছি। এই নাও প্রমাণ। তোমার বোনরা এ বাড়িতে এসে কেবল আমার বাপের বাড়িকে গালাগাল দেয়নি, তারা তোমার কষ্টের উপার্জনকে তিমির মতো গিলে খাচ্ছে। মাকে মিথ্যে ওষুধ কেনার কথা বলে তনুশ্রী পার্লারে যায়, আর বর্দি নিজের পৈতৃক সম্পত্তির ভাগ না পেয়ে তোমার পকেট কাটে। অনিমেষ ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে পাথরের মতো স্থির হয়ে গেল। নিজের বোনদের এই রূপ সে কল্পনা করতে পারেনি। মীনাক্ষী আর তনুশ্রী তখন আষ্টে পৃষ্ঠে ধরা পড়েছে। শিউলি এবার রাজকীয় ভঙ্গিতে সোফায় গিয়ে বসলো। আজ থেকে এই অন্তর্মহলের নিয়ম পাল্টাবে। রান্নাঘরের চাবি আমার কাছে থাকবে, সেটা এখন থেকে মা আপনিই সামলান। আমি এ বাড়ির বউ, পরিচারিকা নই। বর্দি, কাল থেকে বাপের বাড়িতে এলে রান্নাঘরে একটু হাত লাগিও, কারণ আজ থেকে শিউলি আর বিনা পয়সায় তোমাদের ফরমায়েশ খাটবে না। আর তনুশ্রী, তিতুন যে আমার ফুলদানিটা ভেঙেছে, তার ক্ষতিপূরণ হিসেবে তোমার নতুন শাড়িটা আমি আপাতত নিয়ে নিলাম, ওটা দিয়ে আমি ঘরের পর্দা বানাবো। পুরো ঘরে তখন নিস্তব্ধতা। শিউলি বুঝলো লড়াইটা কেবল শুরু হলো, কিন্তু আজ সে আর অসহায় নয়। রোদে পড়া মাটির মতো সে আজ শক্ত। দাবার ছকে রাজা নয়, আজ কিস্তি দিল এক সামান্য ননদিনীর কাছে অপদস্থ হওয়া বৌমা। দুপুরের কড়া আলো ড্রয়িং রুমে জানলা দিয়ে এসে সোফার ওপর পড়েছে। গত 24 ঘন্টায় এই বাড়ির পরিবেশ আমূল বদলে গেছে। যে শিউলি এতদিন রান্নাঘরের ধোয়া ননদিনীদের তপ্ত বাক্যের আড়ালে নিজেকে লুকিয়ে রাখত, আজ সে ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসেছে। তার হাতে বাড়ির পুরনো আমলের সেই রূপোর চাবির গোছা, যা এতদিন সুহাসিনী দেবীর কোমরে ঝুলত। মীনাক্ষী আর তনুশ্রী রান্নাঘরের দরজায় ফিসফিস করছিল। মীনাক্ষীর মুখটা রাগে অপমানে কালো হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, দেখলি তনু, ওই মেয়ের কত তেজ। কালকের পর থেকে ও তো ধরাকে সরাজ্ঞান করছে। মাকেও কেমন বশ করে ফেলেছে দেখ। আমাদের তো আজ এক কাপও চাও দেয়নি। তনুশ্রী গজগজ করতে করতে বলল, চা তো দূরের কথা দিদি, আজ সকালে তিতুন বিস্কুট চেয়েছিল বলে বৌদি বলল, যা খাবে নিজের হাতে নিয়ে খাও, নইলে মাকে গিয়ে বলো। মাও কিছু বলছে না, দাদাও কেমন জানি হয়ে গেছে। আমাদের কি এ বাড়িতে আর কোনো মান সম্মান থাকবে না? ঠিক সেই সময় শিউলি ঘর থেকে বেরিয়ে এলো। শিউলিকে আজ অপূর্ব লাগছে, যেন কোনো এক জমিদার বাড়ির অন্তর্মহলের সর্বে সর্বা। সে ধীর পায়ে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। কি হলো ঠাকুরজি, আজ কি রান্নাঘরে হরতাল? দুপুর 2:30 বাজে, এখনো উনুনে হাঁড়ি চড়ল না যে? শিউলির গলায় এক ধরনের ধারালো মিষ্টতা। মীনাক্ষী গর্জে উঠল, আমরা কি তোমার কেনা গোলাম নাকি শিউলি? রোজ তো তুমি রান্না করো, আজ করনি কেন? মাও তো উপোস করে বসে আছে। শিউলি একটা শীতল হাসি হাসলো। মা উপোস করে নেই দিদি, মাকে আমি ফল আর সাবু মেখে খাইয়ে এসেছি। আর আমার রান্নার কথা বলছো? শোনো, এতদিন আমি রান্না করতাম কারণ আমি এই বাড়ির বউ হিসেবে নিজের দায়িত্ব পালন করতাম। কিন্তু কাল তোমরা বললে না যে আমি এ বাড়িতে ভিখারির খাবার খেতে এসেছি, তাই ভাবলাম আজ থেকে খাবারটা আমি নিজের রোজগারে খাবো। আর তোমরা যারা এ বাড়ির পয়সায় খাচ্ছ, তারা আজ থেকে নিজেদের ব্যবস্থা নিজেরা করো। মীনাক্ষী হতভম্ব হয়ে গেল। মানে, তুই কি আমাদের না খাইয়ে মারবি? শিউলি ডায়েরিটা টেবিলের ওপর দরাম করে রাখলো। না দিদি, মারবো কেন? এই দেখো হিসেব। তনুশ্রী শ্বশুর বাড়ি থেকে যে জিনিসপত্র আসে, তার অর্ধেক তো তুমি নিজের বাড়িতে পাচার করো। আর তনুশ্রী মায়ের পেনশনের টাকা দিয়ে নিজের শৌখিনতা মেটায়। আজ থেকে নিয়ম হলো, অনিমেষের উপার্জনের 1 পয়সাও তোমাদের পেছনে খরচ হবে না। তনুশ্রী যদি এ বাড়িতে থাকতে চায়, তবে তাকে ঘরের কাজ করতে হবে। আর তুমি দিদি, তোমার তো নিজের শ্বশুর বাড়িতে অনেক প্রতিপত্তি, আজ থেকে সেখানে গিয়ে দুবেলা খাওয়ার ব্যবস্থা করো। বাপের বাড়িটা কি সরাইখানা পেয়েছো?
তনুশ্রী চিৎকার করে উঠল, মা দেখো, বৌদি আমাদের অপমান করছে, ও আমাদের এ বাড়ি থেকে বার করে দিতে চায়। সুহাসিনী দেবী ঘর থেকে বেরিয়ে এলেন, তার চোখে আজ কোনো প্রশ্রয় নেই। তিনি শান্ত গলায় বললেন, শিউলি যা বলছে ঠিকই বলছে তনু, তোরা আমার পেটের মেয়ে হয়েও আমার বার্ধক্যের সম্বলটুকুতে ভাগ বসিয়েছিস। যে মেয়েটা মুখ বুজে সব সহ্য করত, তাকে তোরা মানুষ বলে গণ্য করিসনি। আজ থেকে এ বাড়ির শাসনভার শিউলির হাতে। তোদের যদি ভালো না লাগে তোরা পথ দেখতে পারিস। মীনাক্ষী আর তনুশ্রী একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। ঠিক এই সময় কলিং বেল বাজলো। শিউলির বাবা এসেছেন, হাতে সাধারণ মাটির হাঁড়ি আর কিছু ফল। মীনাক্ষী অভ্যেসবশত বিদ্রূপ করতে যাচ্ছিল, কিন্তু শিউলির জ্বলন্ত দৃষ্টি দেখে থমকে গেল। শিউলি এগিয়ে গিয়ে বাবার হাত থেকে হাঁড়িটা নিল। এসো বাবা, ভেতরে এসো, আজ আমি নিজে হাতে তোমার জন্য পায়েস বানাবো। আর হ্যাঁ দিদি, এই হাঁড়িতে ভিখারির ত্রাণ নেই, আছে এক বাবার আজীবনের সততা আর আশীর্বাদ। আজ বিকেলে আমার মেজদা আসবে, সে লয়ার জানো তো। মা আর অনিমেষের সম্মতিতে আমি একটা লিগাল পেপার তৈরি করিয়েছি। আজ থেকে এই বাড়ির কোনো সম্পত্তিতে তোমাদের কোনো দাবি থাকবে না, যদি না তোমরা নিজেদের আচরণ শুধরে নাও। তনুশ্রী কেঁদে ফেললো, বৌদি তুমি এত নিষ্ঠুর হতে পারলে? শিউলি বাবার জন্য চা করতে করতে ঘুরে তাকালো। নিষ্ঠুর আমি নই ঠাকুরজি, নিষ্ঠুর তোমাদের ওই অহংকার। এতদিন তোমরা আমাকে পুড়িয়েছ, আজ আমি সেই আগুনে তোমাদের দর্প ভস্ম করছি। তনুশ্রী যাও তো, তিতুরকে কিছু খাইয়ে দাও। আর দিদি, রান্নাঘরে মাছের ঝোলটা আজ তুমি করবে। আমি দেখবো তোমাদের ওই আভিজাত্যর হাতের রান্নার স্বাদ কেমন। অনিমেষ অফিস থেকে ফিরে দেখলো মীনাক্ষী রান্নাঘরে ঘামছে আর তনুশ্রী ঘর মুছছে। শিউলি তার বাবার সাথে ড্রয়িং রুমে বসে শান্তিতে গল্প করছে। অনিমেষ শিউলির পাশে এসে দাঁড়ালো, তার চোখে আজ গভীর শ্রদ্ধা। সে বুঝলো যে অন্দরমহল এতদিন মিথ্যে আর চক্রান্তের বিষে নীল হয়েছিল, শিউলি আজ সেখানে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছে। রাতের বেলা খাবার টেবিলে শিউলি কারোর পাতে মাছের মুড়োটা দিল না, সে সেটা তুলে দিল শাশুড়ি মায়ের পাতে। আর মীনাক্ষী ও তনুশ্রীর পাতে দিল কেবল ডাল আর তরকারি। কি হলো দিদি, খাচ্ছ না কেন? তোমরা তো বলেছিলে আমার হাতের খাবার আমার বাপের বাড়ির মতোই তিতকুটে। আজ নিজেদের হাতে রান্না খেয়ে দেখো তো কেমন লাগে। মীনাক্ষী আর তনুশ্রী নিঃশব্দে চোখের জল মুছতে মুছতে ভাত মুখে দিল। অন্তর্মহলের কুটচাল আর যন্ত্রণার উপাখ্যানে আজ এক নতুন অধ্যায় শুরু হলো, যেখানে শিউলি আর ভিকটিম নয়, সে আজ এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। বাড়ির পরিবেশ শান্ত মনে হলেও অন্তরে যে তুষের আগুন জ্বলছে তা শিউলি জানত। মীনাক্ষী আর তনুশ্রী গত দুদিন ধরে খুব অস্বাভাবিক রকমের চুপচাপ। শিউলি লক্ষ্য করেছে ওরা মাঝ রাত্রে ছাদে গিয়ে চুপি চুপি কার সাথে যেন ফোনে কথা বলছে। বিশেষ করে মীনাক্ষী, যে সবসময় বাপের বাড়ির সম্পত্তির ওপর নজর রাখে, সে হঠাৎ করে শিউলির হাতে চাবির গোছা দেখে এত সহজে দমে যাবে এটা বিশ্বাস করা কঠিন। সেদিন দুপুরে শিউলি যখন শাশুড়ি মায়ের ঘর পরিষ্কার করছিল, হঠাৎ খাটের তলায় একটা পুরনো ছেঁড়া খাম পড়ে থাকতে দেখলো। খামটা খুলতেই শিউলির হাতের আঙুলগুলো কেঁপে উঠল। ওটা ছিল শিউলির শ্বশুর মশাইয়ের এক উইল নামার খসড়া, কিন্তু তাতে যা লেখা ছিল তা অবিশ্বাস্য। ঠিক সেই সময় মীনাক্ষী ঘরে ঢুকলো। শিউলির হাতে খামটা দেখেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে এক কুটিল হাসি হাসলো। দেখে ফেলেছো তবে? ভাবলাম আরো কয়েকদিন তোমাকে গিন্নি হওয়ার সুখে থাকতে দেব, কিন্তু তুমি তো বড্ড তরবর করো। মীনাক্ষী দরজায় পিঠ দিয়ে দাঁড়ালো। শিউলি খামটা মুঠো করে ধরে বলল, দিদি এটা কি? বাবা কি এই বাড়িটা তোমাদের নামে লিখে দিয়ে গেছেন? কিন্তু অনিমেষ তো জানে এটা ওর নামে হবে। অনিমেষ বোকা, তাই ও জানে না। তনুশ্রীও ততক্ষণে পেছনে এসে দাঁড়িয়েছে। বাবা জানতেন দাদা খুব নরম মনের, ও আমাদের কোনোদিন এই বাড়ি থেকে তাড়াবে না, কিন্তু তুমি আসার পর থেকে আমাদের মনে হয়েছে এই বাড়িতে আমাদের ভাগ বুঝে নিতে হবে। ওই উইলে পরিষ্কার লেখা আছে এই বাড়ির 1/3 দিদির আর 1/3 আমার। দাদা পাবে কেবল 1 অংশ, আর মা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই বাড়ির স্বত্বাধিকারী আমরা 3 জনই। তুমি আসলে এই বাড়িতে কেবল একজন আশ্রিতা মাত্র। শিউলি স্তম্ভিত হয়ে গেল। তার মানে এতক্ষণ সে যে অধিকারে লড়াই লড়ছিল তার আইনি ভিত্তি নড়বড়ে। মীনাক্ষী এগিয়ে এসে শিউলির হাত থেকে চাবির গোছাটা কেড়ে নিল। অনেক নখরা দেখিয়েছো শিউলি, এবার নিজের আসল জায়গায় ফেরো। কালকের মধ্যে যদি তুমি অনিকে দিয়ে এই বাড়ি দখল ছাড়ার কাগজে সই না করাও, তবে এই উইল আমরা আদালতে পেশ করব। তখন কিন্তু তোমাদের রাস্তায় দাঁড়াতে হবে। শিউলি সারা রাত ঘুমাতে পারল না, কিন্তু সে তো আর হার মানার মেয়ে নয়, সহজে হার মানা তার রক্তে নেই। সে ভাবল বাবা কি সত্যি এমন কাজ করতে পারেন? তিনি তো খুব নীতিবান মানুষ ছিলেন। শিউলি ডায়েরি আর বাবার পুরনো কিছু চিঠিপত্র নিয়ে বসলো। ভোর রাতে তার চোখে এক অদ্ভুত চমক খেলে গেল। পরদিন সকালে ড্রয়িং রুমে এক নাটকীয় সভার আয়োজন করলো শিউলি। সে অনিমেষ আর সুহাসিনী দেবীকেও সেখানে ডাকলো। মীনাক্ষী আর তনুশ্রী খুব আত্মবিশ্বাসের সাথে সেই উইলের কাগজটা টেবিলের ওপর রাখলো। অনি, দেখে নে, বাবার উইল। তুই তো তোর বউকে
মাথায় তুলেছিস, এবার দেখ বাবা কি লিখে গেছেন। এই বাড়ির মালিকানা আমাদেরও, মীনাক্ষী দর্পের সাথে বলল। অনিমেষ যখন কাগজটা পড়তে যাচ্ছিল, শিউলি শান্ত গলায় বলল, 1 মিনিট অনি, কাগজটা পড়ার আগে একবার স্ট্যাম্প পেপারের তারিখটা দেখো তো। মীনাক্ষী চমকে উঠল। শিউলি এগিয়ে এসে উইলের একটা কোণা দেখিয়ে বলল, বাবা মারা গেছেন 3 বছর আগে, আর এই উইলে যে স্ট্যাম্প পেপার ব্যবহার করা হয়েছে তার সিরিয়াল নম্বর বলছে এটা কেনা হয়েছে মাত্র 6 মাস আগে। দিদি, জালিয়াতি করতে গেলেও একটা বুদ্ধির প্রয়োজন হয়। পুরো ঘর স্তব্ধ। সুহাসিনী দেবী গর্জে উঠলেন, মিনু, তোরা শেষে মৃত বাবার সই জাল করলি, সম্পত্তির লোভে এত নিচে নামলি। শিউলি এবার আসল তুরুপের তাসটা বের করলো। সে তার ফোনে রেকর্ডিং অন করলো। তাতে শোনা গেল মীনাক্ষী আর তনুশ্রী কাল রাতে ছাদে বসে কথা বলছে। জাল উইলটা দেখিয়ে শিউলিকে ভয় দেখালি ও চাবি দিয়ে দেবে, তারপর অনির থেকে সব হাতিয়ে নেব। শিউলি মীনাক্ষীর চোখের দিকে তাকিয়ে বলল, দিদি, আমি জানতাম তোমরা কোনো বড় চাল চালবে, তাই কাল রাত থেকে তোমাদের ওপর নজর রেখেছিলাম। এই জাল উইল আর জালিয়াতির মামলা যদি আমি পুলিশের কাছে নিয়ে যাই, তবে তোমাদের শুধু এই বাড়ি ছাড়া নয়, জেলেও যেতে হতে পারে। বাপের বাড়িকে নরক বানাতে চেয়েছিলে তো, এবার নিজেরা কোথায় যাবে ভেবে দেখেছো? তনুশ্রী শিউলির পা ঝরিয়ে ধরল। বৌদি, আমাদের মাফ করে দাও, দিদি আমাকে এসব বুদ্ধি দিয়েছিল। শিউলি পা সরিয়ে নিল। মাফ করার ক্ষমতা আমার নেই তনু। মার অনিমেষ ঠিক করবেন তোমাদের শাস্তি কি হবে, তবে আজ থেকে এই বাড়িতে তোমাদের প্রবেশাধিকার চিরতরে নিষিদ্ধ হতে পারে। আর দিদি, তোমার আভিজাত্যর মুখোশটা আজ সবার সামনে খুলে গেল। এবার নিজের বাড়িতে গিয়ে আয়নায় মুখটা একবার দেখে নেবে। অনিমেষ কোনো কথা বলতে পারছে না, তার চোখে কেবল ঘৃণা। সে পুলিশে খবর দিতে যাচ্ছিল, কিন্তু সুহাসিনী দেবী তাকে থামালেন। না অনি, ওদের পুলিশে দিস না, ওরা আমার গর্ভের কলঙ্ক। কিন্তু আজ থেকে এই বাড়ি চৌকাঠ ওদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। বৌমা, তুমি ঠিক বলেছ, এই বাড়িতে আর কোনোদিন ওদের বিষাক্ত নিঃশ্বাস পড়বে না। শিউলি ড্রয়িং রুমে জানলা দিয়ে বাইরে আকাশটা দেখলো। আজ রোদটা বড় বেশি ঝকঝকে মনে হচ্ছে। অন্দরমহলের সব অন্ধকার আজ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। জালিয়াতি আর গোপন রেকর্ডিং ফাঁস হওয়ার পর মীনাক্ষী আর তনুশ্রী ভেবেছিল অনিমেষ হয়তো রাগের মাথা তাদের পুলিশে দেবে বা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু শিউলি অনিমেষকে শান্ত করে একপাশে সরিয়ে দিয়েছিল। সে জানতো স্রেফ বাড়ি থেকে তাড়িয়ে দিলে এদের অহংকার মরবে না, এদের দর্প চূর্ণ করতে হবে অন্দরমহলের এই চেনা মাটিতেই, যেখানে বসে এরা দিনের পর দিন বিষ ঢেলেছে। পরদিন ভোরে মীনাক্ষী আর তনুশ্রী যখন চোরের মতো ব্যাগ গুছিয়ে সদর দরজার দিকে পা বাড়াচ্ছিল, তখনই শিউলি ড্রয়িং রুমের ভারী পর্দাটা সরিয়ে সামনে এসে দাঁড়ালো। হাতে 1 কাপ ধোয়া ওঠা চা, চোখে এক অদ্ভুত স্থিরতা। এত তাড়া কিসের দিদি? প্রাতরাশ না করে গেলে পাড়ার লোকে কি বলবে? বলবে এই বাড়ির বউ তার 2 ননদিনীকে 1 কাপ চাও খাওয়ালো না। শিউলির গলায় এক ধরনের কৌতুক। মীনাক্ষী দাঁত কিরমির করে বলল, আর কি চাস তুই? আমাদের সব তো কেড়ে নিলি। বাপের বাড়ির উইল জাল করার অপবাদ দিয়ে আমাদের মুখ পুড়িয়েছিস, এবার কি আমাদের পুলিশে দিবি? শিউলি সোফায় জাকিয়ে বসলো। পুলিশে দেওয়া তো খুব সাধারণ কাজ দিদি, কিন্তু এই জাল উইলটা বানিয়ে তোমরা মৃত বাবার সই নকল করেছো। এটা যদি আমি তোমাদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিই, বিশেষ করে বড়দি, তোমার বনেদি শ্বশুর মশাই যখন জানতে পারবেন যে তার বড় বউ জালিয়াতি করে পৈতৃক সম্পত্তি হাতানোর চেষ্টা করেছে, তখন কি তিনি তোমাকে অন্দরে ঠাঁই দেবেন, নাকি 1 কাপড়ে তাড়িয়ে দেবেন? মীনাক্ষীর মুখটা মুহূর্তের মধ্যে চুন হয়ে গেল। সে জানতো তার শ্বশুরবাড়ি কতটা কঠোর। তনুশ্রীও ভয়ে কাঁপছিল। শিউলি এবার আসল চালটা চাললো। আমি তোমাদের পুলিশে দেব না, শ্বশুর বাড়িতেও কিছু জানাবো না, তবে তার বদলে এই অন্দরমহলে তোমাদের 1 মাসের প্রায়শ্চিত্ত করতে হবে। আজ থেকে এই বাড়িতে কোনো কাজের লোক আসবে না, বাড়ির সব কাজ হবে তোমাদের হাতে। শর্তটা শুনে তনুশ্রী আর্তনাদ করে উঠল, কি বলছো বৌদি? আমরা সব কাজ করব? লোকে দেখলে কি বলবে? লোকেই তো দেখবে ঠাকুরজি। শিউলি হাসলো। বড়দি, তুমি রোজ সকালে পুরো বাড়ি মুছবে আর বাথরুম পরিষ্কার করবে, আর তনুশ্রী রান্নার সব বাসন মাজা আর বাগান দেখাশোনার দায়িত্ব তোমার। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, তোমরা এই কাজগুলো করবে আমার বাপের বাড়ি দেওয়া সস্তা শাড়িগুলো পরে। পাড়ার লোকে দেখবে আভিজাত্যের মুখোশধারী কন্যারা আজ ঘরের বউয়ের সেবায় নিয়োজিত। শুরু হলো সে দীর্ঘ 1 মাসের প্রতিশোধের পালা। প্রতিদিন সকালে শিউলি বারান্দায় ইজি চেয়ারে বসে চা খায় আর দেখে মীনাক্ষী হাঁটু মুড়ে বসে সারা বাড়ির মেঝে ঘষছে। যে হাতে দামি গয়না ঝনঝন করতো, সেই হাত আজ ফিনাইল আর সাবান জলের ঘষায় লাল হয়ে গেছে। তনুশ্রীকে দেখা যেত কলতলায় বসে পাহাড় সমান বাসন মাজতে। তিতুন যখন অবাক হয়ে দেখতো তার মা বাসন মাজছে, তনুশ্রী লজ্জায় মুখ ঢাকতো। পাড়ার মহিলারা যখন জানলার আড়াল দিয়ে উকি দিত, তারা অবাক হয়ে দেখতো মহারানী ননদিনীরা আজ পরিচারিকার মতো কাজ করছে। শিউলি মাঝে মাঝে রান্নাঘর থেকে বেরিয়ে আসে, তনুশ্রীর দিকে একটা সন্দেশ বাড়িয়ে দিয়ে বলে, নাও ঠাকুরজি, কাজ করতে গেলে শরীরের জোর লাগে। আমার বাবার পাঠানো খাবার তো একটু তিতকুটে লাগতে পারে, কিন্তু এতে কোনো বিষ নেই। আর শোনো,
বাগানটা আজ ভালো করে পরিষ্কার করো, অনেক আগাছা জমেছে তো, ঠিক তোমাদের মনের মতো। 1 মাস পূর্ণ হওয়ার দিন শিউলি ড্রয়িং রুমে সবাইকে ডাকলো। মীনাক্ষী আর তনুশ্রীর হাতের নখ ফেটে গেছে, শরীরের সে মেদ আর জেল্লা উধাও। তারা আজ কেবল দুজন পরাজিত ক্লান্ত নারী। শিউলি তাদের সামনে সেই জালিয়াতির উইলটা ছিঁড়ে টুকরো টুকরো করে আগুনের শিখায় ছুড়ে দিল। আগুনের সেই লেলিহান শিখার দিকে তাকিয়ে শিউলি বলল, আজ তোমাদের মুক্তি দিলাম, তবে মনে রেখো, দামি সিল্ক আর সোনার গয়না দিয়ে আভিজাত্য আসে না, ওটা আসে মনুষ্যত্ব দিয়ে। আজ থেকে তোমরা এই বাড়ির মেয়ে হিসেবে আসতে পারো, কিন্তু ননদিনী হয়ে বিষ ঢালতে এসো না, কারণ এই অন্দরমহলের মাটি এখন অনেক শক্ত। মীনাক্ষী আর তনুশ্রী কোনো কথা বলতে পারলো না, তারা নিঃশব্দে মাথা নিচু করে গেট দিয়ে বেরিয়ে গেছে। তাদের সে চড়া গলা চিরতরে স্তব্ধ হয়ে গেছে। সুহাসিনী দেবী শিউলির মাথায় হাত রেখে ডুকরে কেঁদে উঠলেন, মা, তুই শুধু এই ঘর বাঁচাসনি, তুই এই পরিবারের সম্মানটা মাটি থেকে তুলে আনলি। অনিমেষের অন্ধ চোখ আজ তুই খুলে দিয়েছিস, আজ থেকে তুই এই বাড়ির আসল লক্ষ্মী। অনিমেষ শিউলির হাতটা শক্ত করে ধরল, তার চোখে তখন অপরাধবোধ আর অগাধ শ্রদ্ধা। শিউলি আজ গর্বের সাথে রান্নাঘরে গিয়ে উনুন ধরালো। আজ সে নিজের হাতে পায়েস রাঁধবে, যে পায়েসে থাকবে কেবল পরম মমতার স্বাদ, কোনো চক্রান্তের তিতকুটে গন্ধ নয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।